আয়াস অবাক হয়ে শুনে সুব্রতার কবুল বলা। ভেবেছিল চুপচাপ মেয়েটা হয়তো সময় নেবে, ধীরে সুস্থে নিচু কণ্ঠে কবুল বলবে, কিন্তু সুব্রতার কাণ্ডে আয়াস অবাক হয়। মাথা তুলে একবার তাকায় সামনে। ফুলের মাঝ দিয়ে সুব্রতাকে দেখা যাচ্ছে। মেয়েটা অবশ্য বেশ শান্তভাবেই বসে আছে। একটু আগে নিজের বলা 3টা শব্দই সুব্রতার কানে বারবার বাজছে। যে মানুষটা ছিল একসময় অপছন্দের, যাকে নিজের পিছু ছাড়ানোর জন্য একসময় মিথ্যা বলেছিল, আজ নিজের মুখে সেই মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করলো সে। সুব্রতার কেন জানি বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এটা স্বপ্ন। হঠাৎ ঘুমটা ভেঙে যাবে আর ঘুম থেকে উঠে দেখবে সে ক্যালিফোর্নিয়ার ওদের বাড়িতে নিজের রুমে নিজের বিছানায়। এসব ভাবনার মাঝেই ওর কানে আয়াজের বলা কবুল শব্দটা ভেসে এলো। বড়রা আলহামদুলিল্লাহ বলে উঠল। স্বাক্ষরের জন্য রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই সুব্রতা কলম হাতে নিয়ে ফটাফট স্বাক্ষর করে দিল। দেরি করলো না। সাদাব খানিকটা এগিয়ে মৃদুস্বরে বলল, তুই খুশি তো সুব্রতা? সব কিছু ঠিকঠাক আছে তো? সুব্রতা হ্যাঁ বোধক মাথা নাড়ে। বিয়ের কাজ সম্পন্ন হতেই সাদাবকে রুমে চলে যেতে বলে সুব্রতা। অসুস্থ শরীর নিয়ে এই হট্টগোলের মাঝে বসে থাকার মানেই হয় না। আয়াজ সুব্রতাকে পাশাপাশি বসিয়ে আদিল আর ওর কাজিনরা ছবি তোলে। এর মাঝে আয়াজের বড় মামির মেয়ে এসে আয়াজের পাশ ঘেঁষে বসে ছবি তোলে। কথা বলার চেষ্টা করে ভীষণ ফ্রিভাবে। তা যে সুব্রতার মনেও পছন্দ হয়নি তা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। একটা বিবাহিত ছেলের সাথে একটা মেয়ে এত গা ঘেঁষতে চাইবে কেন, তাও আবার তার সদ্য বিবাহিত স্ত্রীর সামনে। মেয়েটাকে ভীষণ বেহায়া আর চরিত্রহীন ছাড়া কিছুই মনে হলো না সুব্রতার। প্রায় আধ ঘন্টা পর যখন সবাই নিজেদের মতো আড্ডায় ব্যস্ত, তখন আয়াস নিচু স্বরে জিজ্ঞেস করে, সুব্রতা, অস্বস্তি হচ্ছে আপনার? কমফোর্ট ফিল না করলে নিজের রুমে যেতে পারেন। এখানে বিরক্তি নিয়ে ঠোঁট মেরে বসে থাকার কোনো মানেই হয় না। কেউ আপনাকে আটকে রাখেনি। সুব্রতাও সেভাবেই দাঁতে দাঁত চেপে জবাব দিল, আমি একবারও বলেছি আপনাকে আমার অস্বস্তি হচ্ছে? অদ্ভুত। আয়াস আর চোখে কিছুক্ষণ দেখে গেল সুব্রতাকে। মেয়েটা ঘামছে আর টিস্যু দিয়ে মুখ মুছে যাচ্ছে। এর মাঝে আলিনা ট্রেতে করে চা নিয়ে আসে। 1 কাপ সুব্রতার দিকে এগিয়ে দেয় আর 2 কাপ আয়াজের 2 কাজিনকে দেয়। এরাও বোধহয় চাখোর। সেই সন্ধ্যা থেকে যে কয়েক কাপ চা খেয়েছে এরা হিসেব নেই। নাসরিন চৌধুরী চা বানিয়ে পাঠিয়েছেন বারবার। আলিনা চা দিয়ে চলে যেতেই আয়াস একটু ঘুরে বসলো। সুব্রতার দিকে চেয়ে বলে উঠল, এই গরমেও আপনার চা খেতে হবে? এমনিতে তো আপনি ঘামছেন। এ সময় মানুষ কোল্ড ড্রিঙ্ক, ডেজার্ট, আইসক্রিম এসব খায়, আর আপনি? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। সুব্রতার রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। চাপা স্বরে বলে উঠল, শুনুন, আমার চা নিয়ে কোনো কথা বলবেন না আপনি। আমি গরমে যা খুশি খাবো, এটা আমার ইচ্ছা। সুব্রতা নাকের নথটা একপাশ করে ধরে চা শেষ করলো। আয়াজ ফের বলল, সুব্রতা, আপনার অস্বস্তি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তাছাড়া এখন মাত্র রাত 9টা বাজে। খাবার খাওয়া অবধি এখানে বসে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। গরমে এমনিতেই আপনার নাজেহাল অবস্থা, এসির নিচেও ঘামছেন। সুব্রতাকে কিছু বলার সুযোগ না দিয়েই আয়াস নাসরিন চৌধুরীকে ডেকে বলল, সুব্রতার অস্বস্তি হচ্ছে, ওকে রুমে নিয়ে যাও মা। এক নজর সুব্রতার দিকে চেয়ে কপালের ব্যান্ডেজে হাত রেখে বলে উঠল, উফ, আমার কপালে ব্যথা করছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আমি আমার রুমে যাচ্ছি। আর হ্যাঁ, সুব্রতার খাবারটাও রুমে পাঠিয়ে দিও। কথাটা বলেই আয়াজ উঠে দাঁড়ালো। আদিল এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় যাচ্ছ? এই পা নিয়ে অযথা হাঁটাহাঁটি করতে ডাক্তার নিষেধ করেছে। রুমে যাচ্ছি, শরীর খারাপ লাগছে। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। সুব্রতা তখন বসে আছে দেখে নাসরিন চৌধুরী বলে উঠলেন, শুভ্রা ওঠো, শুধু শুধু বসে থাকতে হবে না, আয়াস তো চলে গেছে, তুমিও চলো। রুমে আসার পর মাথার ঘোমটা নামিয়ে রেখে এসির টেম্পারেচার একদম নামিয়ে দিল সুব্রতা। রুমটা শীতল হয়ে গেল মুহূর্তেই। নিজের মতো কিছুক্ষণ বিশ্রাম নিল সে।
ফোন হাতে নিয়ে অন করতেই চোখ ছানা বড়া হয়ে গেল। আয়াজের মেসেজ, সেই যে বাংলাদেশে আসার আগে মেসেজ দিয়েছিল, তারপর আর মেসেজ কিংবা ফোন কল কিছুই দেওয়া হয়নি। সেই দিনের পর এতদিন বাদে আজ সুব্রতা মেসেজ ওপেন করে পড়তে লাগলো। মেসেজে লেখা, আপনাকে ঘিরে সমস্ত চিন্তার পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে আমার হয়েই গেলেন। আজকের সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে। এটা একটা অনুরোধ করব, রাখবেন? শাড়িটা পাল্টে ফেলবেন না প্লিজ। আমার বধূরূপে আপনাকে মন ভরে দেখা এখনও বাকি, তাই প্লিজ। আয়াজের মেসেজের পর ফোন রেখে বিছানায় বসে রইল সুব্রতা। প্রায় আধ ঘন্টা পর ওর জন্য খাবার নিয়ে রুমে এলেন ফারহানা চৌধুরী। মেয়েকে নিজের হাতে খাইয়ে দিলেন। যাওয়ার সময় বললেন, সুব্রতা, এই রুমেই আবার ঘুমিয়ে পড়িস না যেন। আজ কিন্তু তোর বিয়ে হয়েছে। ওরা আয়াজের ঘর সাজাচ্ছে। বেশি সময় লাগবে না অবশ্য ওদের, আমি আলিনাকে পাঠাচ্ছি। সুব্রতা মাথা নাড়ালো, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, তুই শুয়ে পড়িস না কিন্তু। ফারহানা চৌধুরী যেতেই আলিনাও এলো। সুব্রতাকে দাঁড় করিয়ে শাড়ির কুচি আঁচল সব ঠিকঠাক করে দিল। মাথার ঘোমটাটুকু সুন্দরভাবে আটকে দিয়ে নিয়ে গেল আয়াজের রুমে। রুম সাজিয়ে আদিল আর শাহিদ বেরিয়ে আছে আগেই। যেহেতু আয়াজ অসুস্থ, তাই মানহাস চৌধুরীর কড়া নিষেধ। কেউ যেন ওদের ঘরে যাওয়ার সময় ভিড়ভাট্টা করে বিরক্ত না করে। আলিনা সুব্রতাকে রুমে দিয়েই চলে গেল। আয়াজ বসেছিল রুমের একপাশে চেয়ারে। আলিনা চলে যেতেই উঠে দাঁড়ালো। কোনো রকম এগিয়ে এসে দরজা আটকালো। সুব্রতা ততক্ষণে আয়াজের রুমে চোখ বুলিয়ে দেখছে। রুমটা মাঝারি আকারের, একপাশে বেড, অন্য পাশে আলমারি, অফ হোয়াইট দেয়ালের সঙ্গে মেলানো ফার্নিচার, আরেক পাশে ড্রেসিং টেবিল, অন্য আরেক পাশে অবশ্য আরেকটা মিররও আছে। বিছানায় কিছু গোলাপ ছড়ানো। রুমের বিশেষ কিছু জায়গায় ক্যান্ডেল দিয়ে সাজানো। সুব্রতাকে ঘুরে ঘুরে দেখতে দেখে আয়াজ বলে ওঠে, কি ব্যাপার, আমার বেডরুম পছন্দ হয়নি? নাকি আমাদের বিয়ের ফার্স্ট নাইটের রুম ডেকোরেশন পছন্দ হয়নি? না হলেও কিছু করার নেই, আমার ফুলে অ্যালার্জি। তাছাড়া আমি অসুস্থ, তাই চাইলেও বেশি ফুল দিয়ে গর্জিয়াসভাবে সাজানো পসিবল না। সুব্রতা ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরেই বলল, এসবে আমার এমনিতেও কিছু যায় আসে না। বাই দ্য ওয়ে, আপনার রুমে ব্ল্যাঙ্কেট আছে তানভীর? আয়াজ ভুরু কুচকালো। ব্ল্যাঙ্কেট? এই গরমে ব্ল্যাঙ্কেট গায়ে দিবেন? আগে বলুন আছে কিনা, আমি তো বিছানায় কিংবা কোথাও দেখতে পাচ্ছি না। আয়াজ জবাব দিল না। ধীরে সুস্থে এগিয়ে এলো সুব্রতার দিকে। ওর দুই বাহুতে হাত রেখে বিছানায় বসলো। নিজেও অপর পাশে বসলো। মিনিট খানেক পর ভীষণ তৃপ্তি ভরা কণ্ঠে বলে উঠল, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে আজ আমি ভীষণ খুশি সুব্রতা। আপনাকে পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা, আপনাকে হারানোর ভয়, শত বাধা বিপত্তি সব পেরিয়ে আজ আপনাকে নিজের করে পেয়ে আমি ভীষণ খুশি। আমাদের বিয়ের প্রথম রাত আজ। প্লিজ রাগারাগি করে নষ্ট করবেন না রাতটা। সুব্রতা হঠাৎ করেই কি যেন হলো। সন্ধ্যা থেকে মেজাজটা হালকা চড়ে থাকলেও আয়াজের আকুতি ভরা নরম কণ্ঠে সুব্রতা শান্ত চোখে চেয়ে রইল আয়াজের দিকে। আয়াজ ফের বলে উঠল, এভাবেই বসুন প্লিজ। আপনাকে এই সাজে মন ভরে দেখার বাসনা আমার বহু দিনের। আয়াজ দূরত্ব কমিয়ে আরও খানিকটা এগিয়ে এসে বসলো। সুব্রতা যেন কথা বলতেই ভুলে গেল। বন্ধ ঘরে ফুলে সাজানো বিছানায় এক যুবকের সাথে এইভাবে বসে আছে ভাবতেই বরফের ন্যায় জমে গেল। পলকহীন চেয়ে রইল আয়াজের চোখে। সময় গড়ালো কতক্ষণ কে জানে। হঠাৎ আয়াজের ফোনে কল এলো। আয়াজ ফোন তুলতে তুলতেই কল কেটে গেল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে হাসলো। সুব্রতার উদ্দেশ্যে বলল, আপনি যান সুব্রতা, ফ্রেশ হয়ে আসুন, শাড়ি পাল্টে কমফোর্টেবল কিছু পরে নেন, আলমারিতে আপনার ড্রেস আছে। সুব্রতা খানিকটা অবাক স্বরে প্রশ্ন করলো, ড্রেস? আমার ড্রেস তো আমার রুমে, আমি কিনে এনেছি এগুলো। সুব্রতা নেমে দাঁড়ালো। হাতের মোবাইলটা বিছানায় রেখে দিয়ে আলমারি খুলল। মেয়েদের বেশ কিছু পোশাক দেখা যাচ্ছে। সুব্রতা সাদা রঙের একটা 3 পিস বের করে নিল। গয়না আর খোপায় গুজে নেওয়া ফুলগুলো সাবধানে খুলে রাখলো ড্রেসিং টেবিলের সামনে। গয়না আর খোপায় গুজে নেওয়া ফুলগুলো সাবধানে খুলে রাখলো ড্রেসিং টেবিলের সামনে। অতঃপর জামাকাপড় নিয়ে ছুটলো বাথরুমে। ওর ঘুম পাচ্ছে খুব, তাই দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুমে ফিরতেই দেখলো আয়াজ বিছানার অপর পাশে ঘুরে বসে ফোনে কথা বলছে। ওর মাথায় হঠাৎই একটা আইডিয়া এলো। আলমারি খুলে কয়েকটা ওড়না নিয়ে এলো। 10-12টা ওড়না বিছানার মাঝ বরাবর লম্বা করে একটার উপর একটা রাখলো। যেহেতু কোনো ব্ল্যাঙ্কেট পায়নি, তাই ব্ল্যাঙ্কেটের বিকল্প হিসেবে ওড়নাগুলো ব্যবহার করলো। আয়াজ হঠাৎ এদিকে ঘুরতেই অবাক হয়ে গেল। কান থেকে ফোন নামিয়ে বলে উঠল, এসব কি সুব্রতা? কেন দেখতে পাচ্ছেন না? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। কথাটা বলেই শুয়ে পড়ল সুব্রতা। তারপর আবার আয়াজের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, প্লিজ তানভীর, কিছু মনে করবেন না।
আমার আসলে ভীষণ ঘুম পাচ্ছে, তাই শুয়ে পড়লাম। আর হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার ক্রস করার চেষ্টা করবেন না একদম, ওকে? কতটুকু বলেই মিষ্টি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল সুব্রতা। আয়াস মিনিট দুয়েক ওড়নাগুলোর দিকে চেয়ে থেকে সুব্রতার ব্ল্যাঙ্কেট চাওয়ার আর্তধার করে ফেলল। অতঃপর টেবিল ল্যাম্প নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। ফোন হাতে নিতেই চোখ উঠল কপালে। যার সাথে ফোনে কথা বলছিল সে এখনও লাইনে আছে। আয়াস ফোনে কান নিতেই অপর পাশ থেকে শোনা গেল, হ্যালো হ্যালো, এই তোর বিয়ে কবে হলো আয়াস? তুই হসপিটাল থেকে ফিরে আজকেই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, দেরি করতে চাইনি। যাক, অবশেষে বিয়েটা হয়েই গেল তোর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশেষে সেই মেয়েটা আমার হয়ে গেল, যাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, বাসি এবং জীবনের শেষ নিঃশ্বাস অবধি বেঁচে যাব। ফোনের অপর পাশে ছেলেটির প্রশ্ন ছুড়ল, কিন্তু সে যদি তোমাকে মন থেকে কখনো ভালো না বাসে? আয়াস নিঃশব্দে হাসে। পাশে ঘুমিয়ে থাকা প্রণয়নীর দিকে চেয়ে ছোট্ট শ্বাস ফেলে বলে উঠল, সে যদি কখনো নাও ভালোবাসে তাহলে সেটাকেই আমি আমার নিয়তি হিসেবে মেনে নেব, কিন্তু তার প্রতি আমার এই ভালোবাসা কখনোই ফুরাবে না। আসসালামু আলাইকুম। এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।